আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তিয়াশা। তিনজনই চমকে পিছনে ফিরে তাকালো, আর পেছন ফিরতে তিয়াশা আর আরোহীর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে উঠল। দুজনেই চমকে উঠল। এদিকে তিয়াশা থরথর করে কাঁপছে। তিয়াশার কাঁপা কাঁপা ঠোঁট থেকে একটাই শব্দ বের হলো, অয়ন ভাই, আপনি এখানে কি করছেন? অয়ন এক ঝটকায় তিয়াশার হাত ধরে বলল, আমি যেদিন থেকে সুস্থ হয়েছি সেদিন থেকে প্রতিদিন আমি তোমার ভার্সিটির সামনে একটিবার দেখব বলে কোথাও তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না। বিশ্বাস করো, আমি জানতাম তুমি একদিন ঠিক আসবে, আমি জানতাম। তিয়াশা একার মুখ দেখছে, আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেছে। গলায় কোনো শব্দ ফুটছে না। আরোহী ওর হাত চেপে ধরে রেখেছে, যেন বোঝাতে চাই ভয় পাস না, আমি আছি। পরিও এবার বুঝতে পারলো এই ছেলেটাই সেই অয়ন। তিয়াশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, অয়ন ভাই প্লিজ হাতটা ছাড়ুন, আপনি ভুল বুঝছেন, প্লিজ চলে যান এখান থেকে প্লিজ। কিন্তু অয়নের চোখ তখন এক অদ্ভুত উন্মাদনা। না, আমি তোমাকে ছাড়বো না তিয়াশা, কেউ আমাদের মাঝখানে আসতে পারবে না। আর চলো, এখনই চলো আমার সঙ্গে, তোমাকে নিয়ে যাব আমার কাছে, সব ঠিক হয়ে যাবে। তিয়াশা ছটফট করছে, চোখে জল গড়িয়ে পড়ছে। আরোহী ও পরীর মুখে আতঙ্ক ছড়িয়ে আছে। আরোহী বলে উঠল, আরে আপনি ওর হাতটা প্লিজ ছাড়ুন, কেন আমাদের জন্য বিপদ ডেকে আনছেন? তিয়াশা তখন আকুতি জানিয়ে বলল, অয়ন ভাই দয়া করে আপনি যা ভাবছেন কিছুই ঠিক না, ভুল ভাবছেন। আমি ভালো আছি, প্লিজ আমার হাতটা ছাড়ুন। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর গলা ভেসে এলো, একটা বিদ্রুপ মেশানো ঠান্ডা কাঁপন ধরানো হাসির সঙ্গে। এই জন্যই বুঝি এত ব্যথা নিয়ে ভার্সিটিতে আসার তারা ছিল। কুকুরের লেজ টানলেও সোজা হয় না, আর বিয়ের পরেও প্রেমিককে ভোলা যায় না, তাই না জান? গলার স্বর শুনে তিয়াশার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে উঠল। যে ভয় পাচ্ছিল এতক্ষণ, সেই ভয় এখন তার পিছনে। তিয়াশার শরীরের প্রতিটি শিরায় তখন শীতল স্রোতের মতো ছড়িয়ে পড়ছে ভয়। জায়নের এই ক্ষুব্ধ ঠান্ডা বিদ্রুপে ছাওয়া কণ্ঠমানি আজ ঝড় বয়ে যাবে। তিয়াশা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। প্রতিটি শব্দ তার শরীরের ভেতর ধ্বনি তুলে কাঁপিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে তিয়াশা পেছন ফিরল, আর ওর চোখে পড়ল সেই মানুষটা, যার ভালোবাসা আগুন। ওর পা জমে গেছে, ঘাড় কাঁপছে, আর হাতের তালুতে ঘাম জমেছে অদ্ভুত এক অপরাধ বোধে। হঠাৎ জায়নের চোখ নামলো সেই হাতটার দিকে। যেমন চোখ নামিয়ে সরাসরি অয়নের হাতে আটকে থাকা তিয়াশার কবজির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ঠোঁট বেয়ে ধীরে ধীরে ফুটে উঠল এক বিদ্রুপ হাসি। জায়নের এই ক্ষুব্ধ ঠান্ডা বিদ্রুপের ছাওয়া কণ্ঠমানে আজ ঝড় বয়ে যাবে। গলা গম্ভীর, কাঁপা কাঁপা, কিন্তু সোজা হাড়ের ভেতর গিয়ে কেঁপে ওঠাই মানুষকে। হাতটা ছাড়, না হলে এই হাতটা একেবারে কবরস্থানে পাঠিয়ে দেব। জামিনের ভয়ে আরোহী আর পরি থরথর করে কাঁপছে। আরোহী ইতিমধ্যে আকাশকেও মেসেজ করে দিয়েছে। পরি একটু সরে গিয়ে জেমসকে দেখে ফিসফিস করে বলল, এই যে দেশে বিদেশে মিক্সার, একটু জায়ান ভাইকে আটকান না। জেমস মাথা নিচু করে বলল, আই ক্যান্ট বং বিউটি, আই অ্যাম হেল্পলেস। যেখানে অয়নের আঙ্গুল তিয়াশার কবজি চেপে ধরে রেখেছে। মাত্র এক সেকেন্ডই নিল জায়ন। তারপর ঝরে পড়ে থাকা মেঘের মতো সে এগিয়ে গেল। বুক থেকে একটা দম নিয়ে এমন ঘুষি মারল অয়নের মুখে, যার শব্দ পুরো গেট জুড়ে প্রতিধ্বনি তুলল। অয়ন ছিটকে পড়ে গেল। তিয়াশা দাঁড়িয়ে আছে ঠাই, নিঃশব্দে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে, আর বুকের ভেতর বিষক্রিয়ার মতো জমছে ভয়। জায়নের চোখে তখন আগুন, মুখে ছায়া, বুকের ভেতর যেন হিমালয় গড়ছে বিস্ফোরণে। তিয়াকে সরিয়ে রেখে যেন অয়নের সামনে দাঁড়ালো। কোনো কথা না, কোনো হুঁশিয়ারে না। এক ঝটকায় অয়নের কলার ধরে তুলে নিয়ে ঠাস করে একটা ঘুষি মেরে দিল নাকের মাঝ বরাবর। রক্ত ছিটকে পড়ল। অয়ন কাত হয়ে পড়েছে। যেন আরেকটা গুঁতো দিয়ে তার পেটের মাঝ বরাবর মারল। তোর বাচ্চা, কোন সহজে তুই আমার বউকে টাচ করতি? হাত কাঁপলো না তোর? তোকে বলেছিলাম না শুয়োরের বাচ্চা, তোর মতো কুকুরের ছায়াও যেন আমি আমার বউয়ের আশেপাশেও না দেখি। তোকে হাসপাতালে পাঠানোর পরও তোর ঘিলুতে ঘাস গজিয়েছে রে। এই বলে আরো এক ঘুষি ঠাস। এবার চোখের কোণে লেগে গেল। অয়ন কাতরাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে। অয়ন এবার চিৎকার করে বলে উঠল, আমি তিয়াশাকে ভালো বলতে পারল না। তার আগে মুখ ফাটিয়ে জায়নের চোখের মনি রক্তলাল হয়ে উঠেছে।
তারপরে যেন এক হিংস্র প্রাণী গর্জে বলে উঠল, শুয়োরের বাচ্চা, ওই মুখ দিয়ে আমার বউয়ের নাম নিলে তোর জীবন টেনে ছিঁড়ে ফেলবো। তুই আসলে নিজের কবর খুঁড়ে রাখছিস। ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে উঠছে। তিয়াশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, প্লিজ ওনাকে ছেড়ে দিন, মরে যাবে, ওনাকে আর মারবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই জায়নের রাগটা সেই মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। অয়নকে আরো খুশি মারতে মারতে বলল, দেখ দেখ আমার বউকে, দেখ নিজের প্রেমিককে বাঁচাতে বরের সামনে আকুতি মিনতি করছে। জায়ন অয়নের দিকে চিৎকার করে বলে উঠল, ওই হারামের বাচ্চারে এত ভালোবাসলাম, তাও তোর জন্য চোখের জল ফেলছে। অয়নও এই ব্যথা অবস্থায় বলে উঠল, জায়ন, তুই আমাদের মধ্যে এসেছিস। জায়নের চোখের আগুন যেন জ্বালিয়ে দেবে এক্ষুনি। সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে থাকা মানুষকেও এগিয়ে আসার সাহস পাচ্ছে না। আর এক ঘুষি এবার পেটের বাম দিকে। অয়ন রীতিমতো ছটফট করছে মাটিতে। তিয়াশা আরোহী কেঁদে ফেলেছে। ভাইয়া থামেন, প্লিজ ভাইয়া থামেন। কিন্তু জায়ন থামছে না। তিয়াশা কাঁদতে কাঁদতে বারবার বলছে, আপনি ভুল ভাবছেন, প্লিজ ওনাকে ছেড়ে দিন। কিন্তু সেই ভুলের মধ্যেই জায়ন এখন বন্দী। ভালোবাসার মতোই ভুল বোঝাবুঝিও এক ধরনের নেশা, যেটা মানুষকে পাগল করে তোলে। তিয়াশার মুখ তখন জলে ভিজে একাকার। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে সে। চোখ মুখ লাল হয়ে গেছে, শ্বাস নিচ্ছে অনিয়মিত, যেন বুকটা ফেটে যাবে এই বুঝি। আর পরি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে ওদেরও চোখের পাতা ভিজে উঠেছে। তিয়াশা পেছন থেকে কাঁপা কাঁপা হাতে জায়নের বাহু আঁকড়ে ধরে বলে উঠল, প্লিজ ছেড়ে দিন না ওনাকে, প্লিজ আর মারবেন না, একটু শান্ত হন। কিন্তু সেই মুহূর্তে জায়নের চোখে যেন আগুন, শুধু আগুন নয়, অভিমান, প্রতারণার যন্ত্রণায় পুড়ে ছাই হয়ে যাওয়া ভালোবাসা। তিয়াশার এই বারবার বলেই হঠাৎই সে ঘুরে দাঁড়িয়ে এক ঝটকায় তিয়াশার গালে এমন এক চর বসালো, যার শব্দটা যেন শুনে ছিটকে পড়ল সবার কানে। তিয়াশা ছিটকে পড়ে গেল মাটিতে, চোখে জল, মুখে রক্তিম ছাপ। ভয় আর ব্যথায় ঠোঁট কাঁপছে। আরোহী ছুটে এসে তিয়াশাকে জড়িয়ে ধরে। পরি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জায়নের দিকে। ওর চোখে এই জায়ন চেনা কেউ নয়, এ যেন এক উগ্র হিংস্র আগুন, যা শুধু ধ্বংস চেনে। জায়নে বুক উঠছে নামছে, চোখ লাল। সে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলে উঠল, হারামির বাচ্চা, তুই আমার বউ, আমার সংসার, আমার জীবন। আর আজ তুই দাঁড়িয়ে হাত পাচ্ছিস তোর অতীতের জন্য, তোর পুরনো প্রেমিকের জন্য। জায়ন আবার সামনে এগিয়ে এলো, চোখে আগুন। আমি তোকে বুকের বাঁ দিকে রাখার জন্য ভালোবেসেছিলাম, আর তুই আজ দাঁড়িয়ে আমার ভালোবাসার বুকে ছুরি চালাচ্ছিস। তার কণ্ঠ কাঁপছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখছে। আমি যদি তোকে এতটা ভালো না বাসতাম, তাহলে আজ এই প্রেমিক নামধারী ভণ্ডটার সঙ্গে তোর লাশ ফেলে দিতাম এই রাস্তায়। এদিকে আরোহী পাশে বসে ওকে শক্ত করে আঁকড়ে ধরে বলছে, তিয়া কাঁদিস না প্লিজ, প্লিজ শান্ত হ। ভাইয়ার রাগে সে তো। কিন্তু তিয়াশা কিছুই শুনতে পাচ্ছে না। ভয়ে আঁকড়ে ধরে আছে আরোহীকে। গায়ে রক্ত লেগে আছে, চোখে আগুন, মাথায় রক্ত দপদপ করছে, আর দাঁতের ফাঁক দিয়ে নিঃশব্দে বেরিয়ে আসছে ক্ষোভের বিষ। জায়নের নিঃশ্বাস এখন আর নিঃশ্বাস নয়, যেন আগ্নেয়গিরির লাভা। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, ভয়ে কাঁপতে থাকা তিয়াশার দিকে। আরোহী আর পরি তখন দুপাশে দাঁড়িয়ে তিয়াশার কাঁপা শরীর জড়িয়ে ধরে কাঁদছে। ভাইয়া প্লিজ, ওর দোষ নাই, আপনি ভুল বুঝছেন। আরোহীর অসহায় মিনতি যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে, কিন্তু জায়ন শুনছে না কিছু। ওর চোখে এখন কোনো প্রিয়জন নেই। ওর সামনে এখন শুধুই এক অপরাধী, যে নাকি তার ভালোবাসার সমস্ত মানে মিথ্যে করে দিয়েছে। জায়ন সামনে গিয়ে ঝটকায় তিয়াশার হাতটা চেপে ধরল। তিয়াশা আর্তনাদ করে উঠল, ছেড়ে দিন প্লিজ প্লিজ। কিন্তু জায়নের চোখে সেই একটাই ভাষা, চুপ কর, কথা বলিস না একটাও, নয়তো এখানেই শেষ। আরোহী পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে জায়নের হাত চেপে ধরল। ভাইয়া প্লিজ ছেড়ে দিন তিয়াশাকে, আপনি যা ভাবছেন সবটা। জায়ন সেখান থেকে পেছনে না তাকিয়ে ঠান্ডা স্বরে বলে উঠল, আরেকবার কেউ বাধা দিলে ভরে যাবো সে কে। পরি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চুপ করে গেল। তিয়াশাও এখনো বলছে, আমি কিছু করিনি, প্লিজ বিশ্বাস করুন। আমি কিন্তু সেই কথা শেষ হওয়ার আগে যেন ওকে জোরে টেনে গাড়ির দিকে নিয়ে গেল। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে জল, কিন্তু চোখে এক বিন্দু সহানুভূতি নেই। তিয়াশা যেন জোর করে নিজের ভার হারাচ্ছে। শুধু শরীর না, ভেতরের আত্মাটাও যেন ছিঁড়ে যাচ্ছে এক টানে। গাড়ির দরজাটা খুলে ধাক্কা দিয়ে বসিয়ে দিল তিয়াশাকে। আরোহী আর পরি ছুটে এসে গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে গেল।
ভাইয়া প্লিজ একটু শুনুন না। আরোহীর চোখে অশ্রু, কণ্ঠে প্রার্থনা। জায়ন ধীরে ধীরে ওদের দিকে তাকালো, চোখের ভাষা যেন বলে দিল। একটা শব্দও না। জায়নের চোখে সেই মুহূর্তে একদম ফাঁকা। না ও শুনছে না, না দেখছে। সে যেন এখন কেবল প্রতিশোধ। জায়ন আবার ফিরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল অয়নের উপর, এইবার যেন সত্যি শেষ করে দেবে। ঠিক সেই সময় ইউভি, আকাশ আর আহান এসে জায়নকে ধরে ফেলল। আহান চিৎকার করে উঠল, জায়ান স্টপ, পাগল হয়ে যাচ্ছিস? ও তোর মামাতো ভাই, মেরে ফেলবি নাকি ছেলেটাকে? জায়নের চোখ দুটো তখন লাল অগ্নিময়। সে এক হুঙ্কারে গর্জে উঠল, ওই কুকুরের বাচ্চা আমার দুনিয়ায় হাত দিয়েছে রে, আমার কলিজাতে টাচ করেছে। ওকে আমি কবরে পুঁতে দেবো বলছি। ওকে এতবার ওয়ার্নিং দিয়েছি কিন্তু। তার কণ্ঠে যেন পুরো আকাশ ফেটে পড়ছে। একটা তাণ্ডব শুরু হওয়ার আগে যে নিস্তব্ধতা নামে, ঠিক সেই রকম দৃশ্য। ইউভি কাপা গলেই বলে উঠল, ভাইয়া প্লিজ, এটা পাবলিক প্লেস, চারপাশে লোকজন, সিকিউরিটি আছে, রেকর্ড হচ্ছে সব। জায়ন এক ঝটকায় শরীর ছাড়াতে গিয়ে আবার গর্জে উঠল, যেই পাবলিক প্লেসে আমার কলিজা ছুঁয়ে যায় সেই পাবলিক প্লেস হলো ফাকিং কসাইখানা। আমি কারো কিচ্ছু শুনতে চাই না। এই সিসিটিভির কেয়ার এই আবরার জায়ন করে না। তার মুখের প্রতিটি শিরা তখন জ্বলছে, দাঁতের ফাঁকে ফাঁকে শ্বাস ফেলছে সে। হাতগুলো আরেকবার আক্রমণের জন্য কাঁপছে। ওদিকে আরোহী তখন একদম থরথর করে কাঁপছে, চোখ ভয়ে বিস্ফোরিত, ঠোঁট কাঁপছে। তার শরীর থেকে যেন রক্ত সরে গেছে। আকাশ দেরি না করে তৎক্ষণাৎ এসে ওকে শক্ত করে জড়িয়ে নিল নিজের বুকের ভেতর। সেই বুকে মাথা রাখতেই আরোহীর ভেতরটা কেঁপে উঠল আরও। কাপা কাপা গলায় কান্না জড়ানো স্বরে বলে উঠল, ভাইয়াকে ভাইয়াকে প্লিজ আটকাও, প্লিজ, উনি ওনাকে মেরে ফেলবে। আকাশ তখন নিজের সবটুকু ধৈর্য, স্নেহ আর সাহস দিয়ে ওর চুলে হাত বুলিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, শান্ত হও জলপরি, কিচ্ছু হবে না, আমরা আছি তো, একদম চুপ, কাঁদবেন। আকাশের সেই দৃঢ় অথচ মমতাময় কণ্ঠ আরোহীর বুকের ভেতর খানিক শান্তির ঢেউ বইয়ে দিল। চোখের কোণে জমে থাকা কান্নার জল যেন বয়ে যেতে দিচ্ছিল সবটা। ইভি তৎক্ষণাৎ ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল অয়নের পাশে। অয়নের মুখে রক্ত, চোখে যন্ত্রণা, আর ভিতরে এক অদম্য প্রেমের হাহাকার। ইউভি কাপা হাতে অয়নকে ওঠাতে ওঠাতে বলল, সেদিনের পরও কিসের জন্য নিজের এই অবস্থা করতে আসলি আবার অয়ন? অয়ন চোখ মেলে তাকালো ইউভির দিকে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, তবুও তার গলাটা কঠিন। কাপা কণ্ঠে বলে উঠল, আমি তিয়াশাকে নিয়েই যাব ভাই। আমি ছাড়া ওর কেউ না। আমি জানি ও এখনো আমায় ভালোবাসে। ইউভির মুখে মুহূর্তেই একরাশ রাগ ছায়ে ফেলল। কণ্ঠটা একেবারে গম্ভীর, চোখে ঝলসে উঠল এক দায়িত্বশীল বড় ভাইয়ের দৃঢ়তা। আর একবারও ও কথা মুখে আনবি না। বনু এখন বড় ভাইয়ের স্ত্রী, দুজন দুজনকে ভালোবাসে। তোর মতন কারো ঢোকার অধিকার নেই। আজ যা এখান থেকে, তুই যা প্লিজ। অয়ন আবার বলল, কণ্ঠে কাঁপন, তবুও একরকম জেদ। আমি মানি না ইভি ভাই, তিয়াশা আমাকেই ভালোবাসে। তুই কথা বাড়াস না এখন, এখান থেকে যা। আর তিয়াশা তোকে না, জায়ান ভাইকে ভালোবাসে। কিন্তু ইভির কথা অয়নের বিশ্বাস হচ্ছে না, কারণ তিয়াশা নিজে ভালোবাসা ব্যক্ত করেছিল। এদিকে পরি আর জেমস দুজনেই ভয় জড়সড় হয়ে আছে। হঠাৎ পরি বলে উঠল জেমসকে, আপনার ভয় লাগে না ভাইয়ার সঙ্গে থাকতে? জেমস পরির দিকে তাকিয়ে জবাব দিল, আগে ভয় লাগতো, এখন হার্টবিট কাঁপে, বুঝলে বঙ্গি বিউটি? জায়ন তখনও নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। চোখে আগুন, মুখে হিংস্রতা, বুক জুড়ে এক রক্তক্ষরণ। কিন্তু তার সামনে হঠাৎ এক দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল আহান। তুই যাস না প্লিজ, এখন না, আরেকটু হলে তুই খুন করে ফেলবি। জায়ন চিৎকার করে উঠল, সরে যা আহান, সরে যা বলছি। ওরে আজকে মাটির নিচে পুঁতে ছাড়বো। আহান চিৎকার করে বলে উঠল, তোকে তিয়াশার কসম, এদিকে আয়, আর এক পাও বাড়াবি না। এই একটা বাক্য যেন মুহূর্তেই থমকে দিল জায়নকে। জায়ন তখনও ছটফট করছে, চোখ ছলাৎ ছলাৎ করে খুঁজে ফিরছে অয়নকে। তাকে ছিঁড়ে ফেলার, টুকরো করে দেওয়ার দৃষ্টিতে তাকাচ্ছে। রেগে ওঠে আহানকে বলে উঠল, ঠিক করলি না তোরা। জায়ন নিজের গাড়ির দিকে যেতে লাগলো। জেমস ধীরে ধীরে এগিয়ে আসে পেছন থেকে, কিন্তু জায়নের ঠান্ডা তীক্ষ্ণ কণ্ঠ তাকে থামিয়ে দেয়। ডোন্ট।
একটা শব্দ, কিন্তু জেমস থেমে যায়। জায়ন হাঁটতে থাকে নিজের গাড়ির দিকে। তার পেছনে দাঁড়ানো ইউভি, আকাশ, আহান তাদের উদ্দেশ্য আবারও বলে ওঠে জায়ন, আমার পেছনে যেন কেউ না আসে। তার গলার আওয়াজে এমন একটা শীতলতা মেশানো ছিল যা রক্ত জমিয়ে দিতে পারে, এমনকি আত্মীয়তাকেও। তিয়াশা তখনও কাঁদছে, আর সেই কাদা চোখে দেখতে পাই জায়ন তার কালো গাড়ির দরজা খুলে বসে পড়ছে স্টিয়ারিং হুইলের সামনে। আর ঠিক তখনই গাড়ির দরজা এমন এক প্রচণ্ড শব্দে বন্ধ করলো, যেন সেই শব্দে তিয়াশার বুকের সব স্বপ্ন চূর্ণ হয়ে গেল। তার কান্না থেমে গেল না, বরং গলায় ফেসে থাকা কষ্ট আরও জোরে কাঁপিয়ে তুলল তাকে। গাড়ির ইঞ্জিন স্টার্ট হলো, একটা ঠান্ডা যান্ত্রিক গর্জন। আর পাশের সিটে বসে থাকা তিয়াশা তখন নিজের মুখে হাত চেপে ধরে ভয়ে কাঁপছে, হাঁপাচ্ছে, শ্বাস নিতে পারছে না ঠিকমতো। তার শরীরের প্রতিটি কাঁপুনি যেন আঘাত দিচ্ছে জায়নের হৃদয়েও। কিন্তু জায়ন নিজের চোখ সরিয়ে রেখেছে সামনে। তিয়াশা ভয়ে ভয়ে চোখ তুলে তাকালো ওর দিকে। জায়নের চোখের কোণে অশ্রু, কিন্তু সেই ঘৃণাটা না, ভালোবাসার। সে আর বোঝার শক্তি তিয়াশা নেই। জায়নের গাড়ি রাস্তায় যেন উঠছে, প্রতিটি গিয়ার বদল, প্রতিটি স্টিয়ারিং ঘোরানোতে সে যেন নিজেকেই শেষ করে ফেলতে চাইছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে বারবার থাবা বসাচ্ছে। রক্ত চলতে থাকা শরীরটার ভেতর যেন আবেগ আর ক্রোধ ঠাই চাইছে না আর। হঠাৎ ব্রেকের এক ধাক্কায় গাড়ি থেমে গেল তাদের বাড়ির সামনে। কোনো কথা নেই, কোনো দয়া নেই। জায়ন নিজের দরজা খুলে গাড়ির চারপাশ ঘুরে এসে তিয়াশার পাশে দরজাটা খুলে ফেলল জোরে। নাম। তিয়াশা কিছু বোঝার আগে তার হাত চেপে ধরে টেনে তুলল জায়ন। গাড়ি থেকে নামিয়ে ভিতরে টানতে টানতে নিয়ে গেল। দরজা পেরিয়ে ড্রয়িং রুমের মেঝেতে ঠেলে ফেলল। তিয়াশা হোঁচট খেয়ে পড়ে গেল মেঝেতে। চোখ থেকে জল পড়ছে, ভয়ে আর লজ্জায় মুখ পুড়ে যাচ্ছে। কিন্তু জায়নের চোখে তখনও আগুন। ড্রয়িং রুমে রাখা এক র্যাক থেকে হঠাৎ স্যানিটাইজারের বোতল তুলে নিল সে। স্যানিটাইজার ছিটিয়ে দিল তিয়াশার কবজির ওপর। যেখানে অয়নের স্পর্শ পড়েছিল সেখানে রীতিমতো রোগড়ে রোগড়ে লাগাতে লাগলো সেই তরল আগুন। প্লিজ ছেড়ে দিন, খুব লাগছে, প্লিজ। তিয়াশা ব্যথায় ছটফট করছে, কিন্তু জায়নের চোখে এক বিন্দু করুণা নেই। সে যেন এখন কিছু শুনছে না, কিছু দেখতে পাচ্ছে না। ফোন কোথায় তোর? যেন হঠাৎ তিয়াশার চুলের মুঠি ধরে ফিসফিস করে উঠল। যেই ফোন পেয়েছিস অমনি ওই কুকুরের বাচ্চা নাগরকে ডেকে নিয়েছিস। বল ফোন কোথায় তোর? তিয়াশার শরীর তখন ব্যথায় অবশ, তবুও চোখ বন্ধ করে বলে উঠল, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি যা খুশি তাই বলছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জায়নের হাত উঠে গেল। ঠাস করে নাক মুখ জড়িয়ে থাপ্পড় মারাই। নাকের ব্যথায় তিয়াশা চিৎকার করে উঠল। নীরবতায় বুক চিরে ফেটে পড়ল সেই শব্দ। তিয়াশা ছিটকে পড়ল এক পাশে। জায়নের গলা থেমে গেল না। আর আমির বাচ্চা, বিয়ের পরেও প্রেম করবি? আমি বললে আমার মাথা খারাপ। ফোন কোথায় তোর? ফোন? তিয়াশা হেসকি তুলে কাপা গলায় পড়ল, ব্যাগে। এক মুহূর্ত দেরি না করে জায়ন ব্যাগ ছুঁড়ে খুলে ফোন বের করে এনে ধর করে ছুঁড়ে মারল মেঝেতে। ফোনটা টুকরো হয়ে ছিটকে গেল চারিদিকে। একটা দামি স্মার্টফোনের ভাঙ্গা ডিসপ্লে। আর তিয়াশার চোখের পানিতে একসঙ্গে ছাপ ফেল একটা শেষ হয়ে যাওয়া আত্মার প্রতিচ্ছবি। তিয়াশার মুখ দুহাতের মুঠোয় চেপে ধরল জায়ন। চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলল এক নিঃশ্বাসে। তীব্র ক্রোধ আর ভাঙ্গা ভালোবাসার এক ছায়া যেন কাঁপছিল তার কণ্ঠে। বিয়ের দিন নিজের কাছে কসম করেছিলাম তোর চোখে পানি আসতে দিব না। ব্যথা হচ্ছে নিজের, এই হাত দিয়ে তোকে আঘাত করে আমার বুকটাই যেন ছিঁড়ে যাচ্ছে। কিন্তু তুই, ভালোবাসা তুই কাকে বলিস আমি জানি না, তবে তুই কার সেটা পৃথিবীকে আমি ভালো করেই বুঝিয়ে দেব। জায়নের চোখে তখন রক্তের আঁচ। কথাগুলো যেন পাথরের মতো ভারী। তার ঠোঁট জ্বলছিল ঘৃণা আর তীব্র দখল। তুই যদি ভাবিস তুই পুরনো ভালোবাসা নিয়ে আজও বাঁচবি, ভুল করছিস। তোর চোখে যদি এখনো অন্য কারো প্রতিচ্ছবি থাকে তাহলে সেই চোখ আমি নিজেই মুছে দেব। নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো পুরুষ আমি নই। আমি খুব ভয়ঙ্কর। তার গলার নিচ থেকে যেন হুঙ্কার বেরিয়ে এলো, একটা ভালুকের মতো প্রলয়। তারপর হঠাৎ সে থেমে গেল, নিঃশ্বাস গম্ভীর, ধাক্কাধাক্কির মতো। এক চিলতে নিস্তব্ধতা। তিয়াশার মুখটা ছেড়ে দিয়ে এক ঝটকায় পেছনে ফিরল জায়ন। চোখের সামনে এক মুহূর্তে ঝড় নামিয়ে সে দরজা খুলে তীব্র শব্দে তা বন্ধ করে বাড়ির বাইরে চলে গেল। কোনো ব্যাখ্যা, কোনো দয়া, কোনো স্পর্শ ছাই। শুধু চলে যাওয়ার শব্দটাই যেন পুরো বাড়িটা কাঁপিয়ে দিল।
এদিকে তিয়াশা মেঝেতেই পড়ে রইল নিঃশব্দে, তার শরীর নিস্তেজ, ঠোঁট থরথর করে কাঁপছে, চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়ছে জল, কিন্তু সে যেন আর কাঁদতেও পারছে না। পরি একা একাই ফিরে গেছে বাসায়, আর আকাশ চুপচাপ আরোহীকে তার বাসায় গলির মুখে নামিয়ে দিয়ে চলে যায়। কিন্তু বিদায়ের সেই মুহূর্তে আরোহী চোখে ছিল এক ধরনের আতঙ্ক, একটা আতঙ্ক যে ঝড় এসেছে তাদের জীবনে, তা বোধহয় সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। বাসায় ফিরে আরোহীর বারবার ফোন করছে তিয়াশার নাম্বারে, কিন্তু বারবারই সেই একই শব্দ, দুঃখিত। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। এই বার্তাটা যেন এখন রক্তে চুইয়ে পড়ছে ওর। আরোহী তখন কাপা কণ্ঠে আকাশকে ফোন করে বলছে, ভাইয়াকে একটা ফোন দাও প্লিজ, উনি তো পাগলের মতো হয়ে গেছে। কিন্তু আকাশের ফোনও নীরবতা। পুরো দুপুরটাই আরোহীর বুকের ভেতরে যেন একটা চাপা কান্না গুমড়ে মরছে। সে জানে কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। সূর্য হেলে পড়েছে পশ্চিমে, বিকেলের রোদ লাল হয়ে উঠছে, ঠিক যেমন উত্তপ্ত হয়ে উঠেছে সবার মন। এখন পলাশ, সাগর, আহান আর ইউভি একসাথে বসে আছে, একসঙ্গে বেচারা জেমসও। জেমস পড়েছে মহাজালায়, একটা ভারী নিস্তব্ধতা ঘিরে রেখেছে চারিদিক। সবাই বোঝে এখন আর হাসির কিছু নেই। এটা সেই সময়ে যখন একটা মানুষের আত্মা ভেঙে পড়ে। হঠাৎ আহান ইউভির দিকে তাকিয়ে বলল, তুই কি করে জানলি ছোট ভাই জায়ান অয়নের জন্য দেশ ছেড়েছিল? ও তো আমাদের কোনোদিন কারণটাই বলে নাই দ্বিতীয়বার দেশ ছাড়ার। তার গলায় কৌতূহল নেই, বরং আছে আঘাত। ভালোবাসার গল্পটা এতদিনের পুরনো হলে কি হয়, ব্যথাটা এখনো একেবারে টাটকা। ইউভি নিচু স্বরে বলল, আমার বনু বলেছে। এই কথাটা যেন এক পশলা হাওয়া, যা লুকিয়ে থাকা আগুনকে হঠাৎ জ্বালিয়ে তোলে। পলাশ তখন থমকে গিয়ে বলল, কি বলছিস ছোট ভাই? আমরা জানতাম কিছু একটা ঘটেছিল, কিন্তু জায়ন তো মুখ ফুটে কিছু কখনো বলেনি। তখন ইউভি এক নিঃশ্বাসে বলে যেতে লাগলো কিভাবে জায়ন ভুল বুঝেছিল, কিভাবে একটা ছোট্ট দৃশ্য ওর বুকের ভেতর বাজ পড়িয়ে দিয়েছিল, আর কিভাবে সেই ভুল বোঝা নিয়ে সে দেশ ছেড়ে চলে গিয়েছিল। তিনজনই স্তব্ধ হয়ে শুনল, একটু যেন নিঃশ্বাসও আটকে গেল ওদের। ইউভির কথায় সাগর তখন হঠাৎই গর্জে উঠল, ওইবারে আল্লাহ বুদ্ধি দিছে ঠিকই, কিন্তু কান দেয় নাই রে। কারো কিছু শুনে না, নিজেই নিজে ক্ষত বিক্ষত হয়, আর গর্বও করে তাতে। কলিজার টুকরা বন্ধু না হলে আমি নিজের হাতে ওরে সায়স্তা করতাম, আজ পাগলা কুত্তা ছুটাইতাম ওর পিছনে। আহান একটু বিরক্ত হই বলে উঠল, সাগর চুপ করবি, তোর সব সময় ফাউল কথাবার্তা। সাগর ঠোঁট উল্টে বলে উঠল, তোরা আমার লগেই পারবি, যাবে কাওয়ার সেইখানে তো ভেজা বিড়াল হওয়ার থাকো। আহান সাগরের কথাই কান্না দিয়ে ইউভিকে বলল, ভাই তুই যখন জানতি তাহলে সেটা বলিসনি কেন জায়ানকে? ইউভি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আহান ভাই অনেক চেষ্টা করেছিল, কিন্তু বলতে পারিনি। এমনকি ভাইয়া বিদেশে যাওয়ার আগেও চেষ্টা করেছিল, কিন্তু বোনের নাম নিতেই চিৎকার করে উঠত। তোমরাও তো জানতে কিরকম রিয়াক্ট করতো। ইউভির কথা শুনেই পলাশ বলে উঠল, এতই যখন তেজ ছিল বেটার, তাহলে আবার দেশে এসে বিয়ে করার কি দরকার ছিল? থাকতো দেশের বাইরে, চালা কাঠের বাড়ি ওরে আগে দেওয়া দরকার। একটু থেমে ইউভি আবার বলতে লাগলো, ভাইয়া আমার বোনকে বিয়ে করার পর ভাবলাম সব ঠিক হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, তাই একবার পুরনো কথা তুলতে চাইনি। কিন্তু আজকে যা দেখলাম, যা আরোহীর মুখে শুনলাম, তাতে ওদের মধ্যে কিছু ঠিক নেই। ভাইয়া এখনো বোনকে ভুল বুঝিয়ে রয়েছে। এই বলে মাথা নিচু করে রইল ইউভি, চোখে মুখে একরাশ ক্লান্তি। এর মধ্যে সাগর বলে উঠল, হারামজাদারে ফোন লাগা, ফোন তুলবে না, আবারও করব। ওর ওই তার সেরা মাথার তারগুলারে জয়েন্ট না করলে বেটা শুধরাবে না। পলাশ বারবার ফোন করে যাচ্ছে, কিন্তু জায়নের কোনো খবর নাই। খানিকক্ষণ বাদে ফোনটা রিসিভ হলো। ফোনটা রিসিভ হতেই পলাশের হাত থেকে ফোনটা সাগর চিৎকার করে বলে উঠল, তার সেরা তোর বাসায় আইতাছি, বারণ করলেও আর আসুম, দরজা না খুললে ভাইঙ্গা ঢুকুম। খালি তোর গেটের পাসওয়ার্ড কইয়া ফেল জলদি, সময় নাই, তোরে আইয়াই ঠিক করতে হইব। এক নিঃশ্বাসে বলে উঠল এতগুলো কথা। এবার ও পাশ থেকে অচেনা গলে বলে উঠল, আসলে স্যার, এই ফোনের মালিক ফোন তোলার অবস্থায় নেই, তাই এতবার ফোন আসছে দেখে আমি নিজেই রিসিভ করলাম। সাগর চমকে উঠল, মানে ওঠানোর অবস্থায় নেই মানে? কি হয়েছে ওর?
কোথায় আছে ও? আপনি কে বলছেন? ওই ব্যক্তি বলে উঠল। চিন্তিত হবেন না স্যার, এটা হল সানশাইন 5 স্টার হোটেলের বার। স্যার একটু অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছেন। সাগরের হাত থেকে আহান ফোনটা নিয়ে বলল, ঠিক আছে, আপনি লোকেশনটা বলেন, আমরা এক্ষুনি আসছি। লোকেশন নিয়ে ফোন কেটে দিল। এরই মধ্যে সাগর বলে উঠল, বুড়া বয়সে পিসির প্রেমে পইরা দেবদাস সাজনের শখ হইছে এই দিন বিকালে। সানশাইন 5 স্টার হোটেলের বারটা যেন একটানা বিষণ্ণ সঙ্গীতের মতো। চারিদিকে অর্থ আলো, মৃদু ব্লুজ মিউজিক বাজছে। চকচকে মেঝেতে ছায়ারা লম্বা হয়ে পড়ে আছে। সুগন্ধি আর দামি সিগারেটের গন্ধ মিশে এক ধরনের ভারী নীরবতা ছড়িয়ে রেখেছে। ঘরের এক কোণে গা ঢাকা একটা গাঢ় বাদামি রঙের কাউচে বসে আছে আবরার জায়ন চৌধুরী। তার চোখ জোড়া যেন ক্লান্ত এক যুদ্ধ শেষে নিঃশেষ হয়ে যাওয়া সৈনিকের মতো। এক হাতে হাফ ফুল গ্লাস, যেটা নিজের অজান্তেই একপাশে হেলে পড়েছে, আর এক হাত ঝুলে আছে সোফার বাহিরে। পায়ের নিচে গ্লাসের কাছে টুকরো ছড়িয়ে ছিটিয়ে। কালো শার্টের বোতাম কয়েকটা খুলে গেছে। কাঁধের উপরে কোটটা কুঁচকে আছে, চুল এলোমেলো, চোখে নিচে গাঢ় ছায়া, আর চোখ তাতে আগুন নেই, অশ্রু নেই, কেবল শূন্যতা, একটা চাহনি যেখানে বেঁচে থাকা আছে কিন্তু জীবন নেই। মাঝে মধ্যে কাঁচের গ্লাসটা ঠোঁটে নিয়ে যায়, কিন্তু মুখ ছোঁয়ানোর আগেই ফিরে আসে। হয়তো স্বাদ পাচ্ছে না, হয়তো তৃষ্ণা নেই আর। বাড়ির ঠিক পাশের টেবিলে তার ফোন পড়ে আছে, বারবার ভাইব্রেট করছে। আলো জ্বলছে নিভছে, কিন্তু জায়ন তাকেও দেখছে না। বারটেন্ডার একপাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে আছে ওর দিকে, একজন ধ্বংস হওয়া রাজপুত্রের দিকে, যে ভালোবাসার লড়াই শুধু হেরে যায় বারবার। ওর পাশের টেবিলে পড়ে আছে একটা সিগারেটের প্যাকেট, আর একটাই কথা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ করে 5 জন হোটেলের লবিতে ঢুকে পড়ল, আর চোখের সামনে যে দৃশ্যটা পড়ল তা যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত সৈনিকের পরিণতি। একদম নিঃশেষ, বিধ্বস্ত, নির্বাক জায়ন চৌধুরী। গা চমচমে আলোয় গা ঢাকা কাউসে হেলে পড়ে আছে সে। চোখে নেশা, ঠোঁটে বিষণ্ণতা, আর শরীরে একরাশ অবসাদ। সাগর হঠাৎ করে থেমে বাইরের দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পলাশকে বলল, ওর হাত ধর পলাশ। বারটেন্ডার এদিকে গিয়ে এসে নরম গলায় বলল, আপনারাই কি মিস্টার জাইনের বন্ধু? আহান মাথা নেড়ে সম্মতি ইঙ্গিত দিল। পলাশ জায়নের হাত ধরতে সে যেন ছিটকে উঠতে চাইল, কিন্তু শরীর তো আর শোনে না হৃদয়ে বেপরোয়া আদেশ। নেশাগ্রস্ত দেহে সেই শক্তিটুকু অবশিষ্ট নেই। নেশায় গলায় সে বলে উঠল, আরে কি করছিস তোরা, ছাড়। সাগর দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, তোরে ছাড়তেই যাচ্ছি, আগে শান্তির মাইরে আইনালই। দুজনে মিলে টেনে হিসেবে জায়নকে নিয়ে এলো বাড়ির বাইরে সুইমিং পুলের ধারে। এক মুহূর্ত না ভেবে সাগর ঠেলে দিল জায়নকে ওই পুলের জলে। পেছন পেছন জেমস, ইউভি, আহানও ছুটে আসলো। হঠাৎ ঠান্ডা পানির ছোঁয়ায় জায়নের চোখ মুখ খুলে উঠল। একটু বুঝতেই হক চকিয়ে চিৎকার করে উঠল, আর ইউ গাইস ফাকিং ক্রেজি, কি করলি এটা? সাগর দুহাত নিজের কোমরে দিয়ে বলে উঠল, এ রাগ তোর ওই বালের ইংলিশ, মাথার তার কি তোর পুরাই সেরা মামা? জায়ন রাগে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আহান ওরে চুপ করা, নইলে এমনি মাথা ঠিক নেই, কিছু করে বসবো। আহান ঠোঁট উল্টে বলে উঠল, ও ঠিকই বলেছে, তোর তো কান চিলিয়ে চলে গেছে, আগে ফিরিয়ে আনি। জায়ন চোখ মুখ খিচে বলে উঠল, কি সব বলছিস তোরা? মাথা আমার ঠিক নেই না তোদের ঠিক নেই? জায়নের কথাই পলাশ গর্জে বলে উঠল, ইউভি ভাই, এই ঘাড়তেরার মাথা আগে ঠিক কর, আজকে না শুনলে ওর উদমা পিটান দিয়ে শোনাবো। ইউভি পকেট থেকে ফোন বের করে কল করে অনন্যাকে। হাঁটু গেড়ে বসে ফোনটা লাউড স্পিকারে দিয়ে জায়নের সামনে ধরল। রিসিভ হতেই অনন্যার উত্তেজিত কণ্ঠ, হ্যাঁ বলেন, ফোন দিয়েছেন কেন আবার? বললাম না তখন ফোন দিবেন না। সবাই তাকিয়ে পড়ল ইউভির দিকে। ইউভি চোখ বুজে শুনে যাচ্ছে চুপচাপ। হঠাৎ জিজ্ঞেস করলো, পাখি, 3 বছর আগে বৃষ্টি পালিয়ে যাওয়ার দিন আমার ছোট বোনকে ওই রাতে পাগলের মতন খুঁজছিল। জান থমকে যায়, নিঃশব্দে তাকাই। ওপাশ থেকে অনন্যা বলে উঠল, আপু জায়ন ভাইয়াকে খুঁজছিল, কেন, কি হয়েছে? জায়নের বুক ভারী হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ইউভি ধীম কণ্ঠে বলল, কিছু না পাখি, ওই দিন রাতে তিয়াশা কাকে খুঁজতে গিয়েছিল ছাদে? তুই কার কথা বলেছিলি, কে ছিল ছাদে? অনন্যা ওদিক দিয়ে বিরক্ত হয়ে বলে উঠল, আরে বাবা, জায়ন ভাইকে খুঁজতে গিয়েছিল, আমি বলেছিলাম ভাইয়া ছাদে আছে। এই কথা শুনে জায়নের চোখ ঝাপসা হয়ে গেল, বুক ভার হয়ে এলো।
ফোনের ওপাশ থেকে অনন্যা গর্জে উঠে বলল, আপনারা ছেলেটা না এক একটা পচ্চা। আপু কি কষ্ট পেয়েছে জানেন না? আপনাদের ভালোবাসা প্রাপ্য না। জান না নাইট ক্লাবে আমাকে কেন ফোন দিচ্ছেন এসব বলার জন্য যে জায়ান ভাই কিভাবে আপুকে ভুল বুঝে চলে গিয়েছিল। একবার আপুর কথাটা পর্যন্ত শোনে নাই। আপু এত ভালোবাসলো ভাইয়াকে, না বুঝে চলে গেল, কিভাবে কষ্ট পেত আপু রোজ। আর এখন নাইট ক্লাবে গিয়ে অন্য মেয়েদের দিকে দেখেন আপনারা। আল্লাহ আপনাদের হেদায়েত দিক। আপনাদের না বুড়িগঙ্গায় ফেলা উচিত। এই বলে অনন্যা ফোন কেটে দিল। কিন্তু জায়ান একই শুনল। জায়ানের বুক ভারী হয়ে আসছে, বিশ্বাস হচ্ছে না সে কি শুনছে। কাপা কাপা গলায় বলল, আহান আমায় টেনে তোল, আমি ওঠার শক্তি পাচ্ছি না। এরপরে আহান ও সাগর মিলে জায়ানকে উপরে তুলল। উপরে উঠতেই ইউভির কাঁধ ধরে হাঁপাতে হাঁপাতে জায়ান বলতে লাগলো, অনু কি বললো? ইউভি কি বললো? অনু আমি কি শুনলাম? এটা কি সত্য? ইউভি মাথা নিচু করে ভেজা চোখে এক দীর্ঘশ্বাস ফেলে। অনু যা বলেছে ঠিক শুনেছি ভাইয়া। সেদিনকে বনু তোমায় খুঁজতে গিয়েছিল ওপরে। অন্ধকারে অয়নকে তুমি ভেবে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল, কিন্তু তুমি ভুল বুঝেছিলে ভাইয়া। ভুল বুঝেছিলে আমার বোনটাকে। শুনতে চাওনি কারো কথা, চলে গিয়েছিলে সবাইকে ছেড়ে। আমার বোন তোমার জন্য চাতক পাখির মতন অপেক্ষা করত। কত আমার বুককে তোমার জন্য জড়িয়ে কেঁদেছে তা আমি নিজে বলতে পারবো না। আমার বোনটা তোমায় পাগলের মতন ভালোবেসে গেছে, কিন্তু বুঝতে পারোনি, দেখতেও পারোনি। জায়ানের মুখ লাল, চোখ কাঁপছে। ইউভির কলার ধরে ঝাঁকি বলে উঠল, মিথ্যে বলছিস না তো ইউভি? দেখ মিথ্যে বলিস না প্লিজ, আমি বাঁচবো না তাহলে আর। ইউভি ভেজা চোখে বলে উঠল, আমি আমার নিজের জীবনে তোমায় অন্তত কখনো মিথ্যা বলিনি ভাই। আমি তোমায় অনেক ভালোবাসি ভাইয়া, আল্লাহর কসম খেয়ে বলছি, সব সত্যি ভাইয়া, সব সত্যি। যার নিজেকে আর সামলাতে পারল না। ওই কঠিন মানুষটার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হঠাৎ করে নিচে বসে পড়ল, মনে মনে বলতে লাগলো, আমার কিটিকাট আমায় ভালোবাসে, আমার বাচ্চা বউ শুধুমাত্র আমার ছিল, আর আমি, ও গড, আমি আমার জানটাকে এত কষ্ট দিয়েছি, আর আমি ওকে এইভাবে আঘাত করলাম, এইভাবে শুধুমাত্র আমার ফাকিং মাইন্ডের জন্য। এই প্রথম যার নিজের ভালোবাসার ওজন টের পেল, নিজের ভুলের ফল টের পেল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, পানির চেয়ে লবণাক্ত, অনুশোচনার চেয়ে জ্বলন্ত। কি ভেবে জায়ন আবারও উঠে দাঁড়িয়ে ইউভির কলার ধরে চিৎকার করে পাগল উন্মাদের মতো বলে উঠল, এতদিন কেন বলিসনি? কেন বলিসনি বল? জানতিস তাহলে বলিসনি কেন? এর মধ্যে সাগরকে ঘুরিয়ে মুখে বসালো দুই খুশি। এই বা ওর কলার ধরস কেন? তোর কান আছে? কখনো শুনতে চাস কারো কথা? ঘাট তেরা বেড়া। সবাই যেন সাগরের এই হঠাৎ পদক্ষেপে একটু অবাকি হলো, কিন্তু জায়ন একটু হেসে বলে উঠল, ক্যান ইউ হিট মি মোর দোস্ত? প্লিজ মান আরো, আমি ডিজার্ভ করি, আরো মার। সাগর অবাক চোখে চেয়ে হাত সরিয়ে বলে উঠল, এ আহান, আপনার পাগল গার্ডদের কল লাগা, এ বেটা পাগল হয়ে গেছে। জান সবার হাত ধরে অজস্রবার থ্যাংক ইউ বলে ভিজে গায়ে দৌড়ে চলে গেল। পলাশ চিৎকার করে বলে উঠল, কই যাস? দাঁড়া, আমরা আসি। জান পিছন না তাকিয়ে বলে উঠল, আমার জানকে মানিয়ে আমার ব্লাড লাইনকে পৃথিবীতে আনার ব্যবস্থা করতে। জায়নের এই লাগাম ছাড়া কথাই সবাই মুচকি হেসে উঠল। কোথায় যেন এক খুশি কাজ করছে সবার মধ্যে। সাগর জেমসের দিকে তাকিয়ে বলে উঠল, দেখলা হাফ বিদেশি ভাই, কোনো পাগলের অ্যাসিস্ট্যান্ট তুমি। কি করে থাকো আল্লাহ জানে। জেমস একটু নিজের কানে হাত দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, জি ভাইয়া, ওই আর কি। পেছনে সেদিনের বিকেলে রোদ ছড়িয়ে পড়ল, আর এই পাঁচজন একটু হালকা হেসে বুঝে গেল ভালোবাসার ভুল কমলে মরে না, ঠিক বুঝলে বাঁচে। গাড়ির চাকা যেন মাটিকে স্পর্শ করছে ঠিকই, কিন্তু গতি তা যেন জায়নের হৃদয়ের গতি ছুঁয়ে ছুটে চলেছে। চোখের কোণে তখনও ভিজে ভাব, কিন্তু ভেতরে তীব্র আলোড়ন। ভালোবাসা ফিরে পেতে চলেছে সে। তার কিটিকেট আবারও তারই হবে, এবার ভুল বুঝে নয়, বুঝে সুঝে। গাড়ি বাসার সামনে থামাতে দরজা খুলে বেরিয়ে পড়ল। স্লাইডিং গেট পেরিয়ে এক দৌড়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো সে। নিঃশ্বাস টেনে দরজার বেল বাজানোর আগে তার নজর পড়ল নিচে রাখা একটি ছোট্ট চিরকুটে। এই যে বাঘের বাচ্চা, এত তাড়া কিসের? আসতে যাবেন আর সবগুলো চিরকুট পড়বেন। চোখে অদ্ভুত এক হাসি খেলো, একটুখানি ঝিম ধরল ঠোঁটে, কিন্তু সেই হাসির ভেতরে ছিল অজস্র কৃতজ্ঞতা, ছিল কিছু না বলা আবেগ। পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো, সাথে সঙ্গে সঙ্গে চোখ পড়ল টিপের ওপর লাগানো আরেকটি চিরকুট।
এত ভাবার কিছু নেই, আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঘাটধারা জামাই জুটেছে কপালে, আর কি করব। জায়নের মুখে হাসি এবার আর নেই, হৃদয় যেন একটু কেঁপে উঠল। এটা কি দুঃখের নাকি ভালোবাসার শেষ চেষ্টা? আবারও চোখ গেল ডান পাশের দেওয়ালে আরেকটি চিরকুট। জীবনে শুধু হাত চালাতে আর মুখ চালাতে শিখেছেন, মন দিতেও শিখেছেন, কিন্তু মন বুঝতে শেখেননি। এবার কিচেনে যান। জায়ন ধীরে ধীরে পা বাড়ালো রান্নাঘরের দিকে। পা যেন ভারী, শরীর আর মন দুই কাঁপছে। ফ্রিজের উপর লাগানো চিরকুট। আপনার ওই বাঘের থাবায় এখনো কান ঝনঝন করছে, জানেন? তার ওপর নাকের ব্যথা, এদিকে হাত কাঁপছে, তবুও লিখছি। এইটুকু পড়তেই হঠাৎ জায়নের মুষ্টিবদ্ধ হাত উঠে এসে দেওয়ালে সজোরে আঘাত করল, চোখে জল। জান প্লিজ, সরি, ক্ষমা করে দে। আমি যা করেছি তার প্রতিটা ব্যথা ফিরিয়ে নিতে চাই। আমাকে এর থেকে বেশি মেরে আঘাত করিস, কিন্তু প্লিজ এইভাবে বলিস না জান। তারপরেই চোখ গেল চিমনির দিকে, সেখানে আরেকটি চিরকুট। এখানে আর কিছু নেই, খুঁজতে হবে না, উপরে আপনার রুমে যান। জান সমস্ত চিরকুট হাতে নিয়ে দৌড়ে উপরে গেল। নিজের রুমে ঢুকতেই চিৎকার। কিটি জান, তুই কোথায়? সামনে আয় না প্লিজ, আমি তোর সব শুনবো, শুধু একবার সামনে আয় প্লিজ। কিন্তু কোনো সাড়া নেই। ড্রেসিং টেবিলের সামনে চোখ পড়তেই আরেকটি চিরকুট। তোমার ভালোবাসায় ডুবে বৃষ্টির ফোঁটা থেকে সাগর হয়ে যাব, তোমার থেকে শুরু হয়ে তোমাতেই শেষ হয়ে যাব। এতটাই ভালোবাসি আপনাকে, কিন্তু সেই ভালোবাসা বোঝবার ক্ষমতা আপনার হলো না। এই লাইনটা পড়ি বুকটা যেন চেপে ধরল কেউ। নিঃশ্বাস আটকে গেল, চোখ ঘোলাটে হয়ে উঠছে, আঙ্গুল কাঁপছে। বুক সেলফের উপর চোখ গেল আরেকটা চিরকুট। একটা কথা বলবো আপনাকে, জানেন ভালোবাসা একটা পুরো বই, আর ভুল বোঝা হলো একটা মাত্র পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসেন তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটা ফেলে দেবেন না, কিন্তু আপনি তো বাঘের বাচ্চা। জায়নের পা এবার টলমল, মুখে নীরব কান্না, ভুল, অহংকার, রাগ সবকিছু মিশে এখন একটা ভয়াবহ যন্ত্রণার রূপ নিয়েছে। রুমে আর কিচ্ছু নেই, ওয়াশরুম পর্যন্ত খুলল, কিন্তু কিছু পেল না। জায়ন ছুটে গেল তিয়াশার রুমে। ঢুকেই চোখ পড়ল কাউচে রাখা চিরকুট। আসেন আসেন, একটু খুঁজে খুঁজেই আসেন। জায়নের বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে বারবার। বউ সামনে আয় বলছি, এবার আমার সত্যি চিন্তা হচ্ছে, প্লিজ জান সামনে আয়। কিন্তু চোখ গেল বিছানার উপর রাখা আরো একটি চিরকুট। আমি এবার হাঁপিয়ে উঠেছি। কখনো কিছু শুনতে চান না কেন? সব সময় আপনার কথাই শুনবো, আমার কথা কেন শুনবেন না? সব শুনবো জান, সামনে আয়। পাশের বুক সেলফে আরেকটি চিরকুট। জানেন ওই দিন রাতে আমি আপনাকে খুঁজছিলাম আপুর কথা বলার জন্য। আপনি বললেন যদি সত্যি না বলি আমায় ছেড়ে চলে যাবেন। তখন আমার ভেতরটা ধ্বংস হয়ে যাচ্ছিল। জানবেন কি করে? শুনতে চেয়েছেন কখনো? কিন্তু আমি বলতে পারছিলাম না। নাজিম ভাই বারণ করেছিল ওনার নাম বলতে। হঠাৎ মনে হলো নাম বলা বারণ, কিন্তু ঘটনা তো বলতে পারি, তাই ছাদে গিয়েছিলাম। এই চিরকুটে আর জায়গা নেই, এবার ওয়াশরুমে যান। জান ছুটে গেল ওয়াশরুমে, আয়নার সামনে লাগানো চিরকুট উঠিয়ে নিল। জানেন ওই দিন আপনাকে খুঁজতে ছাদে গিয়েছিলাম, আর ওইখানেই সব শেষ হয়ে গেল আমার। আপনি ভুল বুঝলেন, আমায় ছেড়ে গেলেন কেন? চোখে জল গড়িয়ে পড়ছে। জান ফিস ফিস করে বলল, প্লিজ জান, সরি, এবার সামনে আয়, তোকে ছুঁয়ে ক্ষমা চাইবো, ছুঁয়ে ভালোবাসা দিব। ওয়াশরুম থেকে বেরোতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল দেওয়ালে আরেকটি চিরকুট। আপনি চলে যাওয়ার পর খুব কেঁদেছি, কত রাত বালিশ ভিজিয়েছি আমি নিজেই জানি না, কত স্বপ্ন দেখতাম জানেন। কিন্তু আপনি এবার আমার কারবার্ডের সামনে যান। জান প্রে ছুটে গেল কাবার্ড খুলতে আরেকটি চিরকুট। একদিন হঠাৎ আমায় বিয়ে করলেন, ভাবলাম পেয়ে গেছি শখের পুরুষকে, এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আবারও সব শেষ, ভুল বোঝাবুঝিতে। আমি আর পারছি না। এই 3 বছর ওই বাসায় বসে অনেক কেঁদেছি, এবার আমি আবারও ওখানেই ফিরছি। ওখানে বসেই চোখের পানি ফেলবো। আপনার দেয়া জামা কাপড়গুলো আপনি পরেন, আপনি শুধু কষ্ট দেন। আপনি একজন বাজে লোক, আপনার সঙ্গে সংসারটা আমার আর হলো না, তাই আমি চলে যাচ্ছি, বাই। জান কাপা কাপা হাতে চিরকুটটা নিয়ে নিচে বসে পড়ল। পশ্চিমের দিকের বড় জানালা দিয়ে রোদের শেষ ছায়াটা ঘরের ভেতর ঢুকে পড়ে। চুপ করে দেওয়ালে গিয়ে পরে যেন পুরনো স্মৃতির মতো গা ঘেঁষে বসে থাকে। চৌধুরী বাড়ির সন্ধ্যাগুলো এখন আর আগের মতো কোলাহলে ভরা থাকে না। একসময় এই বাড়ির প্রতিটি কোণ হাসিতে মুখরিত হতো। ড্রয়িং রুম থেকে শুরু করে বারান্দার দোলনাই পর্যন্ত ছড়িয়ে পড়ত গল্পের গুঞ্জন, কিন্তু আজ সেই আলো নিঃশব্দ। এদিকে সন্ধ্যা নামার খানিক পর চৌধুরী পরিবারের 3 কন্যা
প্রান্তিক সাহেব, পনু সাহেব আর তাওসান সাহেব একসঙ্গে গেট দিয়ে ঢুকলেন অফিস ফেরত। গাড়ি থেকে নামতেই লোহার ফটক পার করে, সদর দরজা পার করে ড্রয়িং রুমের দিকে সবাই অবাক চোখে তাকালেন। প্রণয় সাহেব একটু গলা খাকারি দিয়ে বলেন, আজ সবই হয়ে গেল। কি বড় ভাই, এক গ্লাস পানি ঢেলে নিয়েই কেউ আসলো না তো? তাওসান সাহেব চোখ সরু করে বলেন, আরে আজ তো হাফিজের মাকেও দেখা যাচ্ছে না, ঘরও কেমন নিস্তব্ধ লাগছে না বড় ভাই? প্রান্তিক সাহেব সোফায় বসতে বসতে একটু চশমা ঠিক করে বলেন, খুব অবাক করা বিষয়। এত বছর হয়তো আমি এই প্রথমে অনুভূতি শিকার হচ্ছি। এই বাসায় কিছু একটা ঘটতে চলেছে, বুঝলি ছোট? প্রণয় সাহেব একটু জোরে হাঁক দিয়ে বলেন, এই বাসায় কি আর মানুষজন আছে? না মানে এই অধমরা তো একটু পানি নিয়েও তৃষ্ণা মেটাতে খুশি হতো। কারো কোনো শব্দ নেই। প্রণয় সাহেব নিজের 3 গ্লাস ঠান্ডা পানি কিচেন থেকে নিয়ে আসলেন। প্রণয় সাহেব পানি দিতে দিতে বলেন, বাসায় ঢুকে দেখি চা তো দূরের কথা, নিজেরাই পানি বয়ে এনে খাচ্ছি। এর মধ্যে রায়ান গুনগুন করতে করতে উপর থেকে নিচে নামছিল দ্রুত। ড্রয়িং রুমে 3 কর্তাকে দেখে একটু মুচকি হাসি দিয়ে চলার গতি ধীর করে দিল। রায়ানকে দেখেই তাওসান সাহেব বলে উঠলেন, ওই রায়ান, তোর আম্মু চাচিরা কই রে? রায়ান একটু মাথা চুলকে জবাব দিল, আসলে আব্বু, বড় আম্মু, মেজো আম্মু, আম্মু সবাই আজ ধর্মঘটে আছে। আমি আজ সন্ধ্যায় নাস্তা পাই নাই, তাই নাস্তা করতেই বাইরে যাচ্ছি আব্বু। এই বলে রায়ান চলে গেল। 3 জনই আবার খানিকটা উদ্বিগ্ন মুখে একে অপরের দিকে তাকিয়ে দেখলেন। শুধু শোনা যাচ্ছে ঘড়ির টিকটিক শব্দ, আর এক নিঃশব্দ স্নায়ু চাপে ডুবে আছে ঘর। তাওসান সাহেব আবার গলা খাকারি দিয়ে বলেন, কি হতে চলছে বলতে পারো বড় ভাই? হঠাৎই ধর্মঘট কোন উপলক্ষে? চৌধুরী বাড়িতে যেন এখন চলছে কোনো পুরাতন সিনেমার দৃশ্য। প্রান্তিক সাহেব একরাশ শঙ্কা নিয়ে বলেন, না রে ভাই, কিন্তু আজ ঠিকই করতে পারছি, যদি আমার সন্দেহ ঠিক হয়। নইলে একসাথে সব মুখগুলো উধাও হয় না। মনে মনে প্রশ্নে প্রশ্ন জট পাকিয়ে যাচ্ছে। তারা জানে না এবারে গিনিরা আজ এক নতুন সাহসের সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। চৌধুরী বাড়ির অভিমান যে আজ ঘরের পুরুষদের দ্বারে এসে কড়া নাড়বে তা তারা ঠিকই বুঝতে পারছে। 3 কর্তা প্রান্তিক, পনই আর তাওসান সাহেব তখন নিজেদের ঘরে পা বাড়াতে যাচ্ছিলেন, কিন্তু সামনের এই দৃশ্য দেখে সবাই একদম স্থির। চৌধুরী বাড়ির মূল হলঘরটা যেন মুহূর্তেই একটা পারিবারিক ট্রাইব্যুনালে রূপ নিল। 3 গিনি মেহজাবিন বেগম, সুরাইয়া বেগম আর রুহিনা বেগম একসঙ্গে যেভাবে বেরিয়ে এলেন তাতে যেন বাতাসটাও কয়েক মুহূর্ত থমকে গেল। প্রান্তিক সাহেব চোখ সরু করে চশমা নামিয়ে মেহজাবিন বেগমের দিকে তাকিয়ে ভুরকুচকে বলে উঠলেন, কি ব্যাপার কি ম্যাডাম? কিছু বুঝতে পারছি না, ঠিক কি চলছে? মনে মনে কি ফন্দি করছো জানতে পারি? মেহজাবিন বেগম আজ আর সেই শান্ত স্নিগ্ধ বধূ নন। মুখ ঘুরিয়ে সোজা গলায় বলেন, অবশ্যই জানাবেন, কিন্তু তার আগে কথা দিতে হবে যে আপনি সেই কথাই রাজি থাকবেন। প্রণয় সাহেব, তাওসান সাহেব বুঝতে পারছে তাদের বড় ভাবি কি বলতে চাচ্ছে। এই ফাঁকে তাওসান সাহেব একটু বাদিকে সরে গিয়ে সুরাইয়া বেগমের হাত টেনে নিয়ে চাপা সরে ফিসফিস করে বলেন, কিসের পায়তারা করছো বউ তোমরা সবাই মিলে? তুমি তো জানো আমি তো তোমাদের পক্ষে থাকি সব সময়। এই ফাঁকে বাসায় পা রাখলো ইউভি ভেতরে ঢুকে থমকে গেল। ঘরের ভেতর সেই চোখে চোখে আগুন। পরিস্থিতি দেখে একটু হকচকিয়ে উঠল। আর ইউভি বুঝে উঠতে পারছে আজ বাসার বাতাস অন্য কিছু বলছে, কিন্তু এর মাঝে চোখ চলে গেল তাওসান সাহেবদের দিকে। ইউভি ওনাদের দেখে মনে মনে বিড়বিড় করল, হায় রে আমার শ্বশুর মশাই, নিজের রোমান্স বাদ দিয়ে আপনার মেয়ের সঙ্গে আমার রোমান্স সেট করাই দিন, যাতে এই বয়সে রোমান্স না করে নাতি নাতনির সঙ্গে খেলতে পারেন। হায় আল্লাহ, বউ তো মুখ ফুলায় আছে, আমার কপালে আর রোমান্স। এদিকে সুরাইয়া বেগম তাওসান সাহেবের হাতটা ছাড়িয়ে ধীম গলায় কড়া স্বরেই বলে উঠলেন, এই যে হঠাৎ ভালো মানুষ হয়ে উঠছো না, এই জিনিসটাই তো আপনার সমস্যা শিখর। যখন যে থালায় ভাত বেশি দেখেন সে থালায় বসে পড়েন। তবে একটা কথা বলে দেই, পায়তারা এখনো শুরু করিনি। বড় আপা যা বলবে সে কথা না মানলে পায়তারা শুরু হবে। এই বলে সুরাইয়া বেগম পুনরায় রুহিনা বেগমের পাশে এসে দাঁড়ালেন। রুহিনা বেগমও তখন মেহজাবিনের পাশে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। একটুও চোখ ফেরালেন না পনই সাহেবের দিকে, যদিও পনই সাহেবের চোখে তখন স্পষ্ট একটা ইশারার প্রতীক্ষা। কিন্তু তাহসান সাহেব থমেরে দাঁড়িয়ে রইল, মনে মনে বলছেন, কি ভুলে গেল তার স্ত্রী?
অপমান করে গেল না ধমকি দিয়ে গেল কোনটা? এই ভাবতে ভাবতে মাথা চুলকে ইউভির পাশে গিয়ে দাঁড়ালো। ইউভির পাশে গিয়ে বিড়বিড় করে বলল, বুঝলি ইউভি, এই মেয়ে যারটা বোঝা বড় দায়, এই 20 বছরে হারে হারে টের পাচ্ছি। এই বলে একটু মাথায় নিচু করে রইল। তখন ইউভি মনে মনে বলে উঠল, শ্বশুর আব্বা, আপনি 20 বছর ধরে টের পাচ্ছেন, আর আপনার মেয়ের সঙ্গে রিলেশন গেলাম মাত্র 5 দিনও হয়নি, এর মধ্যেই আপনি নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। তাওসান সাহেব মাথা নিচু করে জিজ্ঞেস করে উঠলেন। কিছু বলি ইউভি? ইউভি একটু মুচকি হেসে বলে উঠল, না না চাচু, আমি কিছু বলি নাই, আসেন আমার বুকে আসেন। তাওসান সাহেব বুঝতে পারলেন ইউভি তারও মজা নিচ্ছে, তাই কটমট করে তাকে বলেন। এরই মধ্যে প্রান্তিক সাহেবের কণ্ঠ ভেসে এলো এক গভীর উচ্চারণ। শোনো মেহজাবিন, কথা যদি রাখার মতো হয় তবে নিশ্চয়ই রাখবো, কিন্তু যদি আমার সন্দেহ সঠিক হয় তাহলে জেনে রেখো কোনো ধর্মঘটেই সফল হবে না। এই কথায় মেহজাবিন বেগম ঠোঁট বাঁকিয়ে অপলক চাহনিতে জবাব দিলেন, হয়তো আপনার সেই সন্দেহ সত্যি, আর আমি আজ সেই দাবি নিয়ে এসেছি। আজ দেখব আপনার জেদের সামনে এই মায়ের মমতা কতটুকু স্থান পায়। প্রান্তিক সাহেব তার স্ত্রীর চোখে চোখ রেখে বজ্র গর্জনে উঠলেন, এতটাই তীব্র যে অনন্যা দৌড়ে নিচে নেমে এলো। মেহজাবিন, এই ইমোশনাল ব্ল্যাকমেল আমার একদম সহ্য হয় না। সেই রুদ্রস্বরে মেহজাবিন বেগমও গর্জিয়ে উঠলেন, আমারও সহ্য হয় না ছেলে মেয়েদের এত দূরে রাখা। নিজের ছেলের সঙ্গে তার বয়সের অর্ধেক সময়ও কাটাতে পারিনি, শুধুমাত্র আপনার জেদের কারণে। আর এই বাড়ির বড় মেয়ে বৃষ্টি আম্মু, সে এমন কি অপরাধ করেছিল যে তার নামটুকু উচ্চারণ করাও এখানে অপরাধ? সবাই স্তব্ধ। এই শান্ত নরম সুরে মানুষটি এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, দৃশ্যটি যেন অবিশ্বাস্য। পর মুহূর্তে মেহজাবিন বেগম রুহিনা বেগমের বাহু চেপে ধরে নিয়ে এলেন সামনে। দেখতে পাচ্ছেন এই মায়ের মুখ, দেখুন কতটা কষ্ট চেপে রেখেছে। একজন পুরুষ কখনো বুঝবে না সন্তান জন্মদানের যন্ত্রণা, আর যদি সেই সন্তানকে দূরে রাখতে হয় তবে সেই কষ্ট কোনো ভাষায় প্রকাশ করা যায় না। 3 বছর আগে আমাদের মতামত অনুযায়ী ওই ছেলে মেয়ে দুটোর হাত এক করে দিতাম, তাহলে কখনো ওরা সুখে থাকতে পারত? দেখেননি তিয়া সাম্যর জন্য আপনার ছেলের পাগলামো? দেখেননি বৃষ্টি আম্মুর ভালোবাসার খাতিরে পরিবার পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে? প্রান্তিক সাহেবের চোখ জ্বলে উঠছে রাগে। এর মধ্যে পনই সাহেব বলে উঠলেন, বড় ভাবি, এসব কি বলছো? না জেনে এইসব বলা ঠিক না ভাবি। বড় ভাইয়া তার সন্তানদের খবর রাখেন না, এই কথাটা একদম ঠিক না। মেহজাবিন বেগম বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠলেন, তোমরা কেউ মুখ খুলবে না কেন? সব সময় এই মানুষটার ঠিক করে ঠিক বলবে আর ভুলকে ভুল। তোমার কি মনে পড়ে না বৃষ্টি আম্মুর কথা, তিয়াশা আম্মুর কথা? আরে তোমাদের জেদের জন্য এই বাসাটা আর বাসা নেই, শুধুই এক জেদি দেয়ালের সমষ্টি। পেছনে দাঁড়িয়ে থাকা তাওসান সাহেব তখন ইউভি কানে কানে ফিস ফিস করলেন, ওরে ইউভি, বড় ভাবের মধ্যে কি কোনো জিন ঢুকেছে নাকি রে? কিন্তু ইউভির মন সেখানে নেই। চোখে কেবল এক দৃষ্টিতে তাকিয়েছে সামনে দাঁড়িয়ে থাকা হৃদয় পাখির দিকে। ইশারে চেষ্টা করছে মান ভাঙাতে। হঠাৎই মেহজাবিন বেগম আবারও ফিরে তাকালেন স্বামীর দিকে। এবার শোরটা কম কিন্তু দৃঢ়। একবার অন্তত মেনে নিন ছেলে মেয়েগুলোকে, মানুষ মাত্রই ভুল হয়। প্রান্তিক সাহেব কঠিন মুখে এক কথাই বলেন, অসম্ভব। এ কথায় মেহজাবিন বেগম চোখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তাহলে আমরাও এই পরিবার ছেড়ে চলে যাচ্ছি। তিনি চোখ ফিরিয়ে চাইলেন রুহেনা ও সুরাইয়ের দিকে। চল ছোট, চল মেছো। এই কথা যেন বজ্রপাতের মতো আঘাত করল উপস্থিত সবার উপর। পনই, তাহসান, ইউভি, অনন্যা কেউ কিছু বলার শক্তিও খুঁজে পাচ্ছে না। প্রান্তিক সাহেব রুদ্র স্বরে চেঁচিয়ে উঠলেন, মেহজাবিন, এই ছেলে মানুষই বন্ধ করো। ঠিক তখনই সদর দরজার দিক থেকে এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো। চৌধুরীর বাড়ির প্রতিটি মুখ থমকে গেল। ঘড়ি কাটাও যেন স্থির হয়ে দাঁড়ালো সেই মুহূর্তে। সবার দৃষ্টি যেন একসাথে ঘুরে গেল দরজার দিকে। সামনে দাঁড়িয়ে আছে জায়ন, মাথা সামান্য নিচু, চোখে যে তার ক্লান্তি ছায়া। যার কণ্ঠে বউ শব্দটা এলো, তা যেন এই শান্ত সন্ধ্যার বুক চিরে হঠাৎ এক তীব্র বজ্রপাত। প্রান্তিক সাহেব চোখ সংকুচিত করে গম্ভীর স্বরে বলে উঠলেন, তুমি এখানে কি করছো? তোমায় না বলেছিলাম এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই? জান এবার ঠোঁট বাঁকিয়ে এক বিষণ্ণ হাসিতে জবাব দিল, এই বাড়িতে আসার ইচ্ছে আমারও ছিল না বাবা। আমি শুধু আমার বউকে নিতে এসেছি, ওকে নিয়ে ফিরে যাব। এক মুহূর্ত দেরি করব না। এক মুহূর্তে নিঃশব্দ বিস্ময় ছড়িয়ে পড়ল চারপাশে। প্রত্যেকে একে অন্যের মুখের দিকে তাকালো।
এই ছেলেটা ঠিক কি বলছে? প্রান্তিক সাহেব কপাল কুঁচকে বলেন, তোমার বউ এখানে কেন থাকবে? নিজের বাসায় খোঁজো। আজকাল তো বউয়ের ভার্সিটির সামনেও গুন্ডামি করছো, এখন বুঝি সেই কাণ্ড এই বাড়িতেও করতে এসেছো? এই শেষ কথাটাই যেন একটা বিস্ফোরণ ঘটল পরিবেশে। সবাই চমকে উঠল। গুন্ডামি! ইউবি থমকে দাঁড়ালো, চোখে মুখে ভয়ে ছায়, মনে মনে বিড়বিড় করে উঠল। বড় অপু জানলেন কিভাবে? এই কথাগুলোর মধ্যে মেহজাবিন বেগম আর রুহিনা বেগম যেন কিছু শুনলেন না। পথ ফাঁক করে দৌড়ে এলেন জায়নের কাছে। মেহজাবিন চোখে উদ্বিগ্নতা আর মমতার ঝড় বয়ে চলেছে। রুহিনা বেগম বললেন, জায়ান বাবা, তুই তিয়াশা এখানে কেন খুঁজছিস? জায়ান শান্ত গলায় কিন্তু দৃষ্টি অটুট রেখে জবাব দিল, মেজো আম্মু, আমার বউ এখানে এসেছে, তাই ওকে এখানে খুঁজতে এসেছি। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো প্রান্তিক সাহেবের চোখে আর বলল, হ্যাঁ আমি রাগ করি, হ্যাঁ আমি চিৎকার করি, হ্যাঁ প্রয়োজনে গুন্ডামিও করি, কিন্তু সবটাই করি আমার বউয়ের জন্য, কারণ ও আমার জীবন, এখন ও আমার অস্তিত্ব। আপনি শুধু আমাকে আমার বউ কোথায় বলে দেন, আমি কোনো ঝামেলা না করে এখান থেকে চলে যাব। তখনই মেহজাবিন বেগম নিঃশব্দে কাপা গলায় বলে উঠলেন, মেজো আম্মু তো এখানে নেই রে বাবা। জানের চোখে এই মুহূর্তে অন্ধকার নেমে এলো, তার দৃষ্টি শূন্য হয়ে গেল। কিন্তু জায়নের মুখের অন্ধকার তখনও কাটেনি। তার ঠোঁটে এক প্রকার বিরক্তির হাসি খেলে গেল, যেন একটা তিক্ত বিশ্বাসঘাতকতাকে জোর করে ঠাট্টাই ঢেকে দিতে চাইছে। সে বলে উঠল, মজা করো না মা। তারপর চোখ সরাসরি ইউভির দিকে, স্বরের ভিতর অস্থিরতা। আমার বউকে ডেকে নিয়ে আয় ইউভি, এক্ষুনি। ইউভি হতবাক, কিছুটা দম বন্ধ গলায় বলল, ভাইয়া, মনু সত্যি এখানে নেই। জায়ন থেমে গেল, তার চোখে যেন মুহূর্তে ধোঁয়াশা জমে উঠল। না, এটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সে তখন নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করতে করতে নিস্তলায় এক একে সব ঘর খুঁজতে লাগলো। রোদ, রোদ জান, সামনে আয় প্লিজ, জান প্লিজ সামনে আয় না। তার কণ্ঠে ভয়, ভাঙ্গা হৃদয়ের সাপ। ড্রয়িং রুম জুড়ে থমথমে এক বাতাস। তখনই প্রান্তিক সাহেব গম্ভীর গলায় গর্জে উঠলেন, বলছি তো মেজো আম্মু এখানে নেই। কিন্তু জায়ানের কানে যেন কিছুই ঢুকছে না। পাগলের মতো সে আবার ছুটে উপরে গেল, এক একটা ঘরের দরজা ধাক্কা দিতে দিতে বলছে, রোদ জান, কোথায় তুই? সরি না জান, ভালো লাগছে না কিছু, প্লিজ সামনে আয়। এদিকে ইউভি আর পনই সাহেব ছুটে গেল উপরে। ভয় যেন ঘিরে ধরেছে দুজনকে। ইউভি চোখে মুখে আতঙ্ক, গলা শুকিয়ে এসেছে, তবুও বলল, ভাইয়া, বনু সত্যি এখানে আসেনি। তোমাকে ঠকানোর মতন ভুল কেউই করেনি ভাই, বিশ্বাস করো। পনই সাহেবের গলায় কাঁপন সৃষ্টি হয়েছে মেয়ের চিন্তায়। জায়ান, আমার মেয়েটা কোথায় রে? সেই প্রশ্ন যেন কানে ঢুকতে জায়ান এক চিৎকারে ফেটে পড়ল। একটা কথাও বলো না মেজো আব্বু, আমার রোদকে ফিরিয়ে দাও, আমি চলে যাচ্ছি, এক মুহূর্তও থাকবো না কসম, কিন্তু শুধু ওকে ফিরিয়ে দাও। তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। প্রিয়তমাকে ছাড়া এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। ইউভি দাঁত চেপে বলল, ভাইয়া প্লিজ বিশ্বাস করো, বনু নেই, এই বাসেও আসেনি। জায়ন পাগলের মতো এক দৌড়ে নিচে নেমে এলো। তার চোখে শুধুই বেপরোয়া যন্ত্রণা। প্রান্তিক সাহেবের সামনে দাঁড়িয়ে সে যেন নিজেকে ছুঁড়ে ফেলে দিল। বাবা প্লিজ বলো না, কোথায় লুকিয়ে রেখেছো? আমি আর পাচ্ছি না, প্লিজ বলো। আমাকে শাস্তি দেওয়ার জন্য এরকম করছো, সব শাস্তি মেনে নেব, বাবা শুধু রোদকে দাও। তার এই ভগ্ন অবস্থা দেখে সবাই স্তব্ধ। কেউ ভাবেনি জায়ন ভয়ানক পাগলামির সঙ্গে নিজের কঠিন সত্তাটাকেও ছুঁড়ে ফেলবে। রুহিনা বেগম কেঁদে কেঁদে বললেন, জায়ন, আমার মেয়ে সত্যি এখানে আসেনি রে বাবা। কোথায় গেল সে? কোথায় আমার মেয়ে? জায়ন অস্পষ্ট গলে চিৎকার করে উঠল, না না, ও লিখে এসেছে এই বাসায় আসবে, তাহলে নেই মানে কি? সে মেহজাবিন বেগমের কাছে গিয়ে মাটিতে বসে পা ধরে পড়ল। মা, মা তুমি তো সব জানো, বলো না আমার রোদ কোথায়, প্লিজ মা। মেহজাবিন বেগমের চোখে তখন এক দৃষ্টিহীন জলরেখা। তার হৃদয়ে একটা আতঙ্কিত মাতৃত্ব। তার ছেলেটা চোখের সামনে ভেঙে পড়ছে আর তিনি কিছুই করতে পারছেন না। যেন তাকালো সুরাইয়া বেগমের দিকে, দৃষ্টিতে হাজারটা প্রশ্ন। ছোট মা, তুমি তো সব জানো, প্লিজ বলো তুমি। সুরাইয়া বেগম ধীরে মাথা নেড়ে বললেন, জায়ন, সত্যি বলছি বাবা, টিউ এখানে আসেনি। জান তখন নিজের চুলের মুঠি ধরে নিজের মাথা টানছে। চারপাশে এত পরিচিত মুখ, অথচ কেউই বলছে না তার ভালোবাসা কোথায়। জায়নের এই পাগলামো যেন প্রান্তিক সাহেবকেও নাড়িয়ে তোল। তখন প্রান্তিক সাহেব এগিয়ে এসে ছেলের কাঁধে হাত রাখলেন। নিজেকে একটু সামলে নে, মেজো আম্মু সত্যি এখানে নেই।
তুই তো জানিস ও আমাদের কতটা আদরের, ওর জন্য আমরা সব করব, কিন্তু এখন শান্ত হ। তাহসান সাহেব ধীরে বলেন, জায়ন, এমন করিস না, খুলে বল আসলে কি হয়েছে। পনু সাহেব গলায় শুধু একটাই কথা, আমার মেয়েটা কোথায়? ইউভি কিছুটা আন্দাজ করতে পারছে। এদিকে জায়ন কিছু বলছে না। এবার যেন জায়নের ভিতরে কিছু চুপচাপ থেমে গেল, কণ্ঠস্বর মিলিয়ে গেল চারপাশের নিস্তব্ধতার সাথে। কেন যে সে তিয়াশার ফোনটা ভাঙতে গেল, যোগাযোগ করতেও পারছে না, কিন্তু হঠাৎ করে তার মনে পড়ে গেল একটা ছোট্ট জিনিস, তিয়াশার সেই পেন্ডেন্ট, যেটা সে নিজে দিয়েছিল জিপিএস ট্র্যাকার লাগিয়ে। আমি এতক্ষণ এটা ভুলে গেলাম কি করে? বলে পকেট থেকে মোবাইল বের করলো, চোখে চাপা আতঙ্ক, ভুরু কুঁচকে তাকিয়েছে স্ক্রিনে। ইউভি, চিৎকার করে উঠল সে। তাড়াতাড়ি আকাশকে ফোন কর এখনই। জি ভাইয়া, এখনই রাখছি বলে ইউভি ফোন লাগালো আকাশকে। জায়ন পাগলের মতো দরজার দিকে ছুটে গেল। আমরাও যাচ্ছি রে বাবা, পিছনে বলে উঠলেন তাহসান সাহেব আর পনু সাহেব, কিন্তু জায়ন দাঁড়িয়ে ঘুরে পড়ল। না না, কারো আসার দরকার নেই, তোমরা সবাই এখানে থাকো, তোমাদের কেউ কোথাও যাবে না। সে একবার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমার রোদের যদি এক চুলও ক্ষতি হয় তাহলে তোমার ভাতিজার জন্য আজই এই পৃথিবী শেষ, এই কথা বলেই যাচ্ছি। এক মুহূর্ত, তারপর দরজা খুলে বেরিয়ে গেল জায়ন। চোখে আগুন, হৃদয়ে একটাই নাম, রোদ। অননা, মেহেজাবিন বেগম, রুইহানা বেগম, সুরাইয়া বেগম, সবার চোখে জল। আর বাসার পুরুষদের চোখে নেমে এসেছে এক গভীর চিন্তার ছায়া। নয়ন ভাইয়া, আপনি কেন আমায় মিথ্যে বললেন? আপনি তো বলেছিলেন বাসায় নামিয়ে দেবেন, তাহলে এখানে কেন আনলেন? আর আমার হাত বেঁধে রেখেছেন কেন? আমি খুব ভয় পাচ্ছি, প্লিজ আমাকে বাসায় পৌঁছে দিন। তিয়াশার কণ্ঠ তখন কাঁপছে কান্নায়, তার প্রতিটা চিৎকারে যেন ভয় আর অসহায়তার আরতি। নয়ন এক মুহূর্ত চুপ থেকে ধীরে বলল, সরি তিশা, মিথ্যে বলেছি ঠিকই, কিন্তু আমি বাধ্য ছিলাম নিজের ভাইয়ের জন্য। আমি মজবুর ছিলাম তিয়াশা। তিয়াশা হতাশ, হতভম্ব, ক্ষোভে আর কানে চিৎকার করে উঠল, আমি পাগল, সত্যি পাগল, বুঝে নেওয়া উচিত ছিল আমার। তুমি বনানীর বাসার সামনে কি করে এলে? তখনই বোঝা উচিত ছিল। ঠিক তখনই দরজা খুলে প্রবেশ করলো অয়ন। চেহারায় ব্যান্ডেজ, কপালে পট্টি, চোখে মুখে কালশিটে, কিন্তু চোখে সেই পুরনো উন্মাদনা। সে ধীরে হাঁটু গেয়ে বসে তিয়াশার সামনে, চিবুকে হাত রেখে বলল, তুমি কাঁদছো কেন? আর কেউ আমাদের মাঝে আসবে না তিয়াশা, এবার আমরা একসাথে হব। তিয়াশা জ্বলে উঠল। অয়নের হাত এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলল, আপনি ভুল ভাবছেন। সেদিন রাতে যে কথাগুলো বলেছিলাম সেগুলো আমার জন্য ছিল না, আমার স্বামী আবরার জায়নের জন্য ছিল। এগুলো সবটা ছিল একটা ভুল বোঝাবুঝি। এখন আমাকে যেতে দিন প্লিজ। অয়নের ঠোঁটে ফুটে উঠল এক বিদ্রুপের হাসি। তুমি জায়নের ভয়ে এসব বলছো, আমি জানি। আর ভয় নেই, খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওপাশে দাঁড়িয়ে থাকা রহমত সাহেব আর সুনিতা বেগম গলা কাঁপিয়ে বলে উঠলেন, অয়ন, দয়া করে ওকে ছেড়ে দে। তুই যা ভাবছিস সেটা আর বাস্তব না। তিয়াশা এখন জায়নের স্ত্রী, পাগলামি বন্ধ কর। কিন্তু অয়ন কারো কথায় কর্ণপাত করল না। তিয়াশার গলা কাঁপিয়ে বলে উঠল, বিয়ে মানে একটা বন্ধন, একটা পবিত্রতা, যা আমি আমার স্বামীর সঙ্গে ভাগ করে নিয়েছি। আমাকে যেতে দিন প্লিজ, আমার হাতটা খুলে দিন। অয়নের সোজা সাপটা উত্তর, না, দিব না। তিয়াশা এবার হুঁশিয়ারির সুরে বলল, আপনি জানেন না, যদি একবার উনি জানতে পারেন আপনি কি করেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কি অবস্থা হবে। অয়ন ঠোঁট উল্টে হেসে বলল, যতক্ষণে সে জানতে পারবে ততক্ষণে তুমি আমার হালাল স্ত্রী হয়ে যাবে, তখন আর কিছুই করা থাকবে না ওর। তিয়াশা আর সহ্য করতে না পেরে বুক চিরে চিৎকার করে উঠল, নয়ন ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, আমাকে কেন নিয়ে এলেন এখানে? রুম জুড়ে নিস্তব্ধতা, সবাই চুপ, কারো মুখে কোনো শব্দ নেই। অয়ন পিছনে ফিরে বলল, আমি বলেছিলাম ওকে তোমাদের পিছনে যেতে, যখন জায়ন আমাকে মারছিল তখনও ওখানেই ছিল। ঠিক তখনই দরজায় একটা বিকট শব্দ। এক ধাক্কায় যেন রুমের হাওয়া বদলে গেল। সবচেয়ে চেনা সেই অস্তিত্ব, তার চোখে জ্বলছে রক্তমাখা প্রতিশোধ, তার শরীর থেকে যেন আগুন বেরোচ্ছে। সুনিতা বেগম, রহমত সাহেব, নন সবাই ভয়ে এক ধাক্কায় পিছিয়ে গেলেন। আর তিয়াশার মুখে ফুটে উঠল এক আশার হাসি, তবু একটুখানি ভয়, যদি জায়ন আবার কিছু ভুল বুঝে বসে। জায়ন চোখে চোখ রাখলো তিয়াশার, দেখা মাত্রই স্তব্ধ হয়ে গেল। তিয়াশার চোখ ভেজা, হাত বাঁধা, এই চিত্র যেন তার বুক চিরে ছিঁড়ে নিয়ে যাচ্ছে সব কিছু। এক সেকেন্ডের মধ্যেই চোখে জমে উঠল রক্ত, জল শক্ত হয়ে উঠছে।
অয়নের দিকে এগিয়ে গিয়ে কিছু না বলে সজোরে এক লাথি মারল মুখে। অয়ন ছিটকে পড়ল মেঝেতে। তিয়াশার কাছে গিয়ে হাতের বাঁধন খুলতে খুলতে জায়ান বলল, সরি জান। এই এই কুকুরের বাচ্চা তোর এই অবস্থা করেছে, ওকে তো আমি শেষ করে দেব। সোনা, কোথায় টাচ করেছে ওই জানোয়ার তোকে? তিয়াশা তো হতবাক। এতটা ভয়ঙ্কর রাগের মধ্যে জায়ান তাকে কি সুন্দর করে সোনা বলে ডাকছে। তবে কি সে সেই লেখা চিরকুটগুলো পড়েছে? হাত খুলে দিয়ে তার চিবুক ছুঁয়ে জায়ান আবারও বলল, বল জান, কোথাও টাচ করেছে ওই হারামির বাচ্চা? তিয়াশা মাথা নাড়িয়ে না বোঝালো। ঠিক তখনই রুমে ঢুকলো ইউভি আর আকাশ। জায়ান ধীরে জিজ্ঞেস করলো, কি করে আসলি এখানে জান? তিয়াশা কান্না চেপে কাপা কণ্ঠে বলল, আমি ওই বাসায় যাওয়ার জন্য সিএনজির জন্য বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নয়ন ভাইয়া এলেন, বললেন আমায় বাসায় পৌঁছে দেবেন। আমি অনেকবার না করলাম, তাও বললেন উনি ওই দিকেই যাচ্ছেন। আমি বিশ্বাস করে উঠে পড়েছিলাম, আমি জানতাম না